মাসখানেকের মধ্যেই কমে আসতে পারে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে টিকাদান ক্যাম্পেইনের পর হামের হটস্পট জেলাগুলোতে কমে আসতে শুরু করেছে আক্রান্তের হার। শিশু বিশেষজ্ঞরা বলছেন হামের দ্বিতীয় ডোজ সম্পন্নের পরে নিয়ন্ত্রণে আসবে হাম। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। 10 বছর বয়সী অমি বাংলাদেশ শিশু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জ্বর, সর্দি আর সারা শরীরে র্যাশ নিয়ে। এখানে ভর্তি হওয়ার আগে 4 দিন ভর্তি ছিল একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসার কোনো উন্নতি না হওয়ায় গতকাল ভর্তি হয় শিশু হাসপাতালে। জ্বর, ঠান্ডা, আবার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে ক্লিনিকে ভর্তি ছিলাম, এখানে বেড পাওয়া যায়নি জন্য। পাশের বেডেই ভর্তি 6 বছরের আরেক শিশু। 15 দিন হামে আক্রান্ত হয়ে সেবা নিয়ে ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। এরকম জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিয়ে 78 জন রোগী ভর্তি আছে বাংলাদেশ শিশু হাসপাতালে। সুস্থ হতে কারো সময় লাগছে সপ্তাহ, কারো বা 15 দিন। ভর্তি হওয়ার পরে 2 দিন পরে হাম উঠছে পরে তখন আবার হামের চিকিৎসা শুরু করছি। ভর্তির পরে ওনারা বলছে আর কি ট্রিটমেন্ট চলতেছে, ওনারাও আর কি বলতেছে হাম অতটা ওর শরীরে বোঝা না গেলেও কিন্তু এটাও হামই বলা যায়, থাকতে হবে, চিকিৎসা করতে হবে যেন নিউমোনিয়া না হয়ে যায়। আবার চিকিৎসকদের মতে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে হামের সংক্রমণের হার কম। তবে যেসব বাচ্চারা হাম রুবেলা টিকা নেয়নি সেসব বাচ্চারাই হামে সংক্রমিত হচ্ছে। তবে হামের সাথে নিউমোনিয়া আক্রান্ত না হলে 99 ভাগই সুস্থ হয়। হামের সাথে নিউমোনিয়া ভর করলে সেক্ষেত্রে 80% শিশুই মৃত্যু ঝুঁকিতে পড়ে। তবে আগামী মাসখানেকের মধ্যেই হামের প্রকোপ কমে আসবে জানিয়ে চিকিৎসকরা বলছেন ভ্যাকসিনের কারণেই কমে আসবে হামের সংক্রমণ। নতুন ভ্যাকসিন দিচ্ছে সরকার, তাতে করে আমাদের যে হার্ড ইমিউনিটি এটাও মোটামুটি এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তাতে করে নতুন আক্রান্ত হার কমে যাবে। কিন্তু যেগুলি পুরনো আছে ওদের যে জটিলতা ডেভেলপ করতেছে এগুলো ভালো হয়েছে তো 1 থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যাচ্ছে। ভ্যাকসিন দেওয়ার পরে মিনিমাম 2 থেকে 4 সপ্তাহ, প্রথম ভ্যাকসিনটা দেওয়ার পরে তারা অ্যান্টিবডি তৈরি করতে 2 থেকে 4 সপ্তাহ লাগে। আর সেকেন্ড বুস্টার যখন দেওয়া হবে ওটা 1 সপ্তাহের মধ্যেই অ্যান্টিবডি চলে আসে। আগের তুলনায় ঢাকায় হামে আক্রান্ত রোগী কম আসছে দাবি করে তিনি বলেন হামের সাথে জটিল রোগে আক্রান্তরাই ঢাকামুখী হচ্ছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লোহো। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে যান সিঙ্গাপুরের হাই কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাই কমিশনারের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায় আর্ন। সাক্ষাৎকালে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলের যৌথ সভা শেষে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে ৩০ মে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলের নেতৃবৃন্দ। এছাড়া ৩১ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় জনদুর্ভোগ তৈরি করে এমন কোনো কর্মসূচি গ্রহণ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। বিরোধীদের বিদ্রূপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ এটা বলেছে, কালো পতাকা উত্তোলন করা হবে এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোহা মাহফিল ও দোস্তদের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ৩০ মে সকাল ১১টায় দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল ১১টায় আমরা মাজারে যাব। বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতাকর্মীরা। জানাজা শেষে সিনহার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় রুহুল কবির রিজভী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যু দল ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ক্ষতি। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার মৃত্যুবরণ করেন সিনহা। তার বয়স হয়েছিল 83 বছর। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দহুরি গ্রামের নিজ বাড়িতে তৃতীয় ও শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মিজানুর রহমান সিনহার মরদেহ। 1000 কোটি টাকা খরচ করে গাজীপুর বিমানবন্দর র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প না ভেঙে বরং ওই টাকা খরচ করে প্রকল্প চালু করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনাবিদদের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। সকালে গণপরিবহন নির্ভর নগর ঢাকা গাজীপুর বিআরটির ভবিষ্যৎ বিষয়ক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সংগঠনটি। বিআরটি এর এই প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে সংগঠনটির সেক্রেটারি মুসলে উদ্দিন আহমেদ বলেন, প্রাইভেট কার চলার সুবিধা এবং পরিবহন খাতের ব্যবসায়ীদের সুবিধা দিতেই বিআরটি প্রকল্প ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। বিআরটি প্রকল্প যেন গণমানুষের জন্য দ্রুতই উন্মুক্ত করে দেয়া হয়, সেজন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়া এই প্রকল্পে কাজে কারা ভুল করেছে সেটির নির্মোহ তদন্ত এবং কাজে গাফলতি থাকলে তাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক আদিলুর রহমান। বর্তমান পরিস্থিতিতে ঋণ ব্যবস্থাপনা বিরাট ঝুঁকি তৈরি করেছে। রাজস্ব আয়ের অধিকাংশই ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে হবে, যার প্রভাব বাজেটে পড়বে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক বাজেট সংলাপে এই মন্তব্য করেন তিনি। বলেন, সম্পদের পুনর্বণ্টন হচ্ছে কিনা সেটি দেখতে হবে। রাজস্ব ব্যবস্থাপনায় প্রযুক্তির পেছনে ব্যবহৃত অর্থ কাজে আসেনি জানিয়ে তিনি বলেন, বিষয়টি সমাধান করতে হবে। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে 4000 পণ্য ক্রয়ের বিষয়ে নীতি নির্ধারকদের সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। আর নাগরিকের আয় ব্যয়ের উপর শুল্ক নির্ধারণ করা উচিত বলেও মনে করেন বিআইডিএস এর মহাপরিচালক অধ্যাপক AK এনামুল হক। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। কুষ্টিয়ার খামারিরা কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন। তবে গোখাদ্যের দাম বাড়তে হওয়ায় এবছর সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার খামারিরা। শঙ্কা রয়েছে ভারত থেকে গরু আমদানিরও। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আসিফুজ্জামান। কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রতি বছরই গরু কিনে খামারে ও বাড়িতে বাড়িতে পারিবারিকভাবে মোটাতাজা করেন তারা। তাই দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এখানকার গরু। তবে গোখাদ্যের দাম বাড়তি হওয়ায় এবছর গরুর সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার খামারিরা। শঙ্কা আছে বিভিন্ন জেলায় সরবরাহে নিরাপত্তার পাশাপাশি ভারত থেকে গরু আমদানিরও। ইন্ডিয়ান গরু তো আসবেই না। বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, এই গরু দিয়ে বাংলাদেশের মনে করেন যে হচ্ছে কোরবানি হয়ে যাবে। বাছুর আনার পরে এর পরিচর্যা করে আমরাই পারিবারিকভাবে, আমি আমার হাজবেন্ড, আমরা দুইজন মিলে পরিচর্যা করি। ঢাকায় যায় কোনো বছরে লাভ হয় না, এই কারণে ধরেন গত বছরে 2টা বড় গরু ছিল, বাড়ি পাত্তিকে বিক্রি করছি, এবারও বাড়ি বিক্রি করব। খাদ্যের দাম তুলনামূলক অনেক বেশি, আপনার ছোলার ভুসি, খেসারি। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা অবশ্য বলেছেন, কোরবানির পশুর সঠিক দাম পাবেন খামারিরা। তবে আমি আশা করি যে আমাদের খামারিরা তাদের কষ্টে পালন করা এই সমস্ত কোরবানি পশুর যথাযথ মূল্য পাবে। এবার কুষ্টিয়ায় প্রায় 19,000 ছোট বড় খামারে কোরবানির জন্য অন্তত 2 লাখ গরু, ছাগল, ভেড়া ও মহিষ প্রস্তুত করেছে খামারি ও কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে নতুন করে জুলাই গ্রাফিতি আঁকতে গিয়ে বাধার মুখে পড়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছেন তারা। পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় 5 থেকে 7 জন শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নগরীতে উড়াল সড়কের বিভিন্ন পিলার থেকে গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে নগরী টাইগার পাস সহ বিভিন্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে এনসিপি বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং
পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নগরীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। এর মধ্যে দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আমাকে ধাক্কা মারা হয়েছে, আমার ভাইদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট কর অফিসার আমির, উনি নির্দেশে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। ওনারা আমাদের আইনানুগ নির্দেশ অমান্য করেছে, যার কারণে আমরা সেটা নিবৃত করেছি। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতাবস্থা রাখার জন্য আমরা আমাদের জিম্মায় এনেছি। আমরা তাদেরকে যে কোনো মতো ছেড়ে দিতে পারবো, নো প্রবলেম। চট্টগ্রামের মুরাদপুর থেকে টাইগার পাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে আবারও গ্রাফিতি আঁকার কর্মসূচি হাতে নেওয়া হয়। এনসিপির নেতাকর্মীরা রবিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেন। রাতে কার্যালয়ে যাওয়ার সড়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে দায়ী করে সমাবেশ করলে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে এটি একটি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন সিটি মেয়র। গ্রাফিতির উপর যে পোস্টার মেরেছে, কারা পোস্টার মেরেছে ওইগুলিকে তোমরা আইডেন্টিফাই করেছো? যে কোচিং সেন্টারগুলো কিংবা যে প্রতিষ্ঠানগুলো সেখানে মেরেছে, আমি তাদেরকে বলবো যে তোমরা তাদের নামগুলো বলো। প্রতিবাদ জানানো আমার সামনে, প্রতিবাদ তো তাদেরই জানাতে হবে যারা এই পোস্টারগুলো লাগাচ্ছে। সেখানে যদি আমার প্রতিষ্ঠানের পোস্টার লাগে, আমার প্রতিষ্ঠানের সামনে তোমরা মিছিল করো, 100 বার আমি তোমাদের সাপোর্ট করব। এনসিপি জানিয়েছে পুলিশের নিষেধাজ্ঞার কারণে তাদের কর্মসূচি 2 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বহিরাগত কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার 6 দিন পেরিয়ে গেলেও এখনও শনাক্ত করা যায়নি অভিযুক্ত যুবককে। উপাচার্যের আশ্বাসে নতুন করে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে প্রশাসনিক ভবন থেকে অবরোধ তুলে নিলেও প্রক্টরের পদত্যাগের দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সকাল থেকে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর আগে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয় প্রক্টোরিয়াল বডির সদস্যদের। এদিকে প্রক্টর অফিসের সামনে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করছেন লামিসা জামান নামে এক শিক্ষার্থী। এই অবাঞ্ছিত প্রক্টর আসলে পদত্যাগ করে তার ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে পুরো প্রক্টোরিয়াল বডি নিয়ে অন্তত যাতে ভিসি স্যার এসে আমার সামনে এসে বলে এই লোক এই মুহূর্তে পদত্যাগ করছে, ওই শিওরিটিটা বাদে আমি এখানে করতে চাচ্ছি। 2026-27 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এডিপি দেশের উন্নয়ন পরিকল্পনায় একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশ কিভাবে ঘুরে দাঁড়াবে এই নিয়ে আগামী 5 বছরের একটি পরিকল্পনা থাকবে সামনের বাজেটে। হাসান মাহমুদের রিপোর্ট। দুর্নীতি, অর্থ পাচার, মাত্রাতিরিক্ত ঋণের বোঝা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। আর এসব বাস্তবতা মাথায় রেখেই সাজানো হচ্ছে বাজেট। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য এনইসি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে 3 লাখ কোটি টাকা। এতে নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,99,000 কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষভাবে নজর দেবে সরকার। ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। এখানে অনেকগুলো প্রকল্প বাদ যাবে, অনেকগুলো প্রকল্পের পেছনে অন্য উদ্দেশ্য ছিল। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান সমাপ্ত করতে হবে, এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক যেটা,
সেটা আমরা বড় করতে যাচ্ছি। চলমান অর্থনৈতিক সংকটে এডিপির আকার উচ্চাভিলাষী কিনা মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। টিউবওয়েলে যখন পানির নিচে লেভেল কমে যেত তখন কি করতে হয়, পানি ঢালতে হয়, তারপরে যখন আপনি চাপবেন তারপরে পানি আসতে শুরু করবে। এই জন্য আমাদের নিতে হয়েছে একটা বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আমরা কোন খাতে কত বিনিয়োগ করবো, এটা রিটার্ন কি, এখান থেকে কত কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা হিসাব করেছি। যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করলে দেশের কল্যাণ হবে সেগুলোই অগ্রাধিকারে থাকবে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে দলের নেতাকর্মীদের জনগণ তাড়িয়ে দিয়েছে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বিএনপিকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। এছাড়া সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের সুযোগ নিশ্চিত করার কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার ১৪ গ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামাত নেতা জয়নাল আবেদিন পাটোয়ারি। মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোন বাংলাদেশপন্থী দল না, এটা ভারতের একটা এক্সটেনশন। আমাদের মধ্যে মতপার্থক্য হবে, পলিসি নিয়ে বিভাজন হবে। বিএনপির অনেক বিষয় আমি মানব না, ওরা আমার অনেক বিষয় মানবে না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ যাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাজ শেষ না করেই কোটি টাকা বিল তুলে নিয়েছে ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি। পরিদর্শনে গিয়ে প্রকৌশলীকে মারধরের ঘটনা গণমাধ্যমে ভাইরাল হয়েছে। রাস্তার কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এলজেডি নির্বাহী প্রকৌশলী। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাব উদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। নবীনগরের আলিয়াবাদ থেকে গোপালপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর, যা শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২৭ নভেম্বর। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা। কাজ শেষ হওয়ার আগে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে মেসার্স লোকমান এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এছাড়া নবীনগরের জীবনগঞ্জ বাজার থেকে শাহাপুর পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কের কাজ পায় মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজ। এই ঠিকাদারি প্রতিষ্ঠানও লোকমান হোসেনের ভাইয়ের। নবীনগরের মেরকুর বাজার থেকে শিবপুর পর্যন্ত ৪.৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ ওঠে। প্রায় ১৪ কোটি ৬৩ লাখ টাকার এ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই বিল তুলে নিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সড়কের বেহাল অবস্থা, খানাখন্দে ভরা রাস্তা, বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঠিকাদার নাকি টাকা নিয়ে গেছে গা, এটা কি মুখের মূল্য যে কাজ না করে টাকা নিয়ে যাবো গা? আমাদের রাস্তা আগেই ভালো ছিল, এখন রাস্তাটা ভাঙ্গাতি হয়ে গেছে। চালাইতে অনেক সমস্যা হইতেছে। আপনার রাস্তা এখান থেকে ভাঙ্গা, আমরা এখান থেকে আসতে পারি না, ওই সাইড থেকেও রাস্তা ভালো না। রাস্তা এখন খুবই খারাপ, এদিক দিয়ে আসা যাওয়া যায় না, চলা যায় না, আর গাড়ি নিয়ে যাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা থেকে এলজিডির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। লোকমান হোসেন ও তার সহযোগীদের সাথে প্রকৌশলী তরিকুল ইসলামের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে লোকমানের সহযোগীরা প্রকৌশলীকে লাঠি নিয়ে মারতে যান। বিষয়টি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানালেন এলজিডির এই নির্বাহী প্রকৌশলী। রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি এরকম কিছু মানে আমাদের যদি নিয়মের বহির্ভূত কোনো কিছু হয়ে থাকে, অবশ্যই আমরা যারা এটার সাথে ইনভলভ, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের দাবি ভুক্তভোগী গ্রামবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করা ও বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ছোড়া নিজ হেফাজতে রাখার অভিযোগে ডাক্তার রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জে বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই রায় দেন।
ডক্টর রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মেডিকেল কলেজে কর্মরত থেকে পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে বেআইনিভাবে 2টি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র বহন করতেন। 2024 সালের 4 জুন কলেজের একাডেমি ভবনের 4র্থ তলায় ক্লাস চলাকালে ডক্টর রায়হান শরীফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করে আহত করেন। এদিকে ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তারকে হত্যার দায়ে স্বামী শাহিন মীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হামলার ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাস্থ্য সুরক্ষা আইন করার দাবি জানান। রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার মোফাক্খারুল ইসলাম ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক সাবু। উৎসবে পণ্যের দাম আর বাড়তি নয়, সবার ঐক্যবদ্ধ চেষ্টায় এখন থেকে পণ্যের দাম কমবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ এই স্লোগানকে সামনে রেখে বিক্রয় উৎসব চালুকরণের উদ্দেশ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে 3 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও বাজার সমিতির নেতারা বক্তব্য রাখেন। বগুড়ার গাবতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার বাগবাড়িয়া জিয়া বাড়িতে বাংলা রিলিফের আয়োজনে এই দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার দাবিতে সড়ক ভবন ঘেরাও ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাও করে সাধারণ মানুষ। এক পর্যায়ে তারা সড়ক ভবন সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বক্তারা অবিলম্বে সেতুটি সম্পূর্ণ টোল মুক্ত ঘোষণা করার দাবি জানান। মহাসড়ক অবরোধের ফলে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। পরে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। নাটোরের নলডাঙ্গায় পুকুর খননের মাটি বহনের কারণে মহাসড়কে মাটি পড়ে যান চলাচলে ঝুঁকি তৈরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন এনটিভি অনলাইনের প্রতিনিধি রানা আহমেদ সহ কয়েকজন গণমাধ্যম কর্মী। এ সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগীরা জানায়, নলডাঙ্গা পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য এলাকার একটি পুকুর কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। এ কারণে নাটোর নওগাঁ আঞ্চলিক সড়ক দিয়ে বহনের কারণে মাটি পড়ে কর্দমাক্ত হয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সকালে সেই সংবাদচিত্র ধারণ করার সময় পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বাচ্চু সর্দারের নেতৃত্বে সংবাদকর্মীদের ওপর চড়াও হয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় রানা আহমেদ বাদী হয়ে 3 বিএনপি নেতার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ মনে করে, নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই বাজেট বাস্তবসম্মত নাকি অলৌকিক হবে তা স্পষ্ট করতে পারেনি সরকার। রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বক্তারা বলেন, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ না হয় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে, যা বাজেটকে ঝুঁকির মুখে ফেলবে। তামজিদ সুমনের রিপোর্ট। আগামী 11 জুন জাতীয় সংসদে প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, নতুন সরকারের বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন, সরকার 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। এর মধ্যে হয়তো 1,30,000 কোটি টাকার ঘাটতি থাকবে। ঋণের চাপটা কিন্তু বাড়ছে।
গবেষকরা বলেন সরকারের উন্নয়ন কর্মসূচি পুরোটাই ঋণ নির্ভর হচ্ছে, যা শঙ্কার। রাজস্ব আহরণে আতঙ্ক সৃষ্টি না করে ঋণধারীদের কর দানে উৎসাহিত করার তাগিদ দেন অর্থনীতি বিশ্লেষকরা। আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজগুলো 2,41,000 কোটি টাকা তাদের সুদ আসল সরকারের পাওনা তাদের কাছ থেকে। তাহলে এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের সংস্কার করে তাদেরকে একটা নতুনভাবে চলার একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। আলোচকরা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হতে হবে। নাগরিকের আয় ব্যয়ের উপর সক্ষমতা অনুযায়ী শুল্ক নির্ধারণের পরামর্শ তাদের। এটা না হলে যেটা হবে যে ইকোনমিকে মুভ করতে গেলে আমাদের ট্যাক্স পলিসিতে খরচ করার জন্য ট্যাক্স না করে ইকোনমিকে রক্ষা করার জন্য ট্যাক্স, এই পলিসিতে আমি যাওয়ার পক্ষে। এবারের বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলের উপর জোর দেন সরকার ও বিরোধী পক্ষের রাজনীতিকরা। কিন্তু এখানে দুর্নীতির প্রশ্নটা খুব বড়। আর কর ফাঁকি যাওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত, তারাই ব্যবসায়ীদের ব্যক্তিদের বুদ্ধি দেয় কি করে কর ফাঁকি দেওয়া যাবে। আমার এলাকায় যদি আমি সাংসদ হই, আমার এলাকায় যারা চাঁদাবাজি করবেন, সে সরকারি দল হন বা ভাইয়ের দলই হন, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং স্টেবিলাইজেশন, এই দুইটাই এবারকার বাজেটের প্রথম এবং প্রধান টার্গেট। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় বলেন এই বাজেটে মুদ্রাস্ফীতি কমবে কিনা বা অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে কিনা তা স্পষ্ট করেনি সরকার। আগের সরকারের বাজেটের উপরেই ওনারা দাঁড়িয়ে রইলেন। নতুন কিছু এই সংকটকে মোকাবেলা করার জন্য 3 থেকে 4 মাসে ওনারা কি পদক্ষেপ নিলেন তা কিন্তু স্বচ্ছভাবে আমাদের সামনে আনলেন না। এখনই বলতে পারি আমরা যে 20 থেকে 25% যে আয়ের প্রাক্কলন করা হয়েছে তা বাস্তবায়ন হবে না। এই 1 কি 2 বছরে ভিত্তিভূমিকে স্থিতায়ন করার জন্য ওনারা সেই কৌশল কিন্তু নিলেন না। এইটা একটা বড় দুর্যোগ হিসেবে থাকবে। যে লিগেসিটা আমরা ঘাড়ে নিয়েছি এবং যেটাকে আমাকে ক্যারি অন করতে হবে, কারণ সরকার তো একটা কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউইটি, হোয়াট এভার মাইট বি দি গভর্নমেন্ট। আমরা রিভাইজ এডিবিতে যতটুকু রিঅ্যাড্রেস করা যায় সেটা আমরা করছি। বাজেট ব্যবস্থাপনায় অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারি ব্যয়ে সংস্থাগুলোর দক্ষতার প্রশ্ন তোলেন আলোচকরা। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। প্রথম চাঁদ দেখার খবর পাওয়া গেছে কক্সবাজারে। আগামী 28 মে সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। উপকূলীয় জেলার আকাশে মেঘের আড়ালে চাঁদ উঁকি দিতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে যায়। সন্ধ্যায় কক্সবাজার সহ দেশের কয়েকটি স্থানে চাঁদ দেখার খবর যাচাই বাছাই করা হয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী 10 জিলহজ অর্থাৎ 28 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সংখ্যাবিহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন দলগুলোর সহায়তা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব নয়। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে RFEDর নতুন কমিটি ও বিদায়ী কমিটির সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন CAC। তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের কোনো চাপ বা হস্তক্ষেপ ছিল না। আসন্ন উপজেলা সিটি কর্পোরেশন নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে ব্যাপারে কাজ চলছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাবো না। এখন তো সুবিধা আছে, পার্টির সিম্বল ব্যবহার হবে না। পার্টি সিম্বল ব্যবহার না হলেও কিন্তু আমরা প্রেসে দেখছি যে বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এইটা আমার জন্য আবার চিন্তার ভাঁজ পড়েছে আমার কবলে। একটা ইলেকশন ভালো হলো ইট ডাজ নট মিন ইলেকশন ইন বাংলাদেশ ইজ অলওয়েজ গুড। আমরা ভালো ইলেকশনের একটা সংস্কৃতি চালু করতে চাই। কৃষি জমি কৃষি বহির্ভূত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। কাল থেকে শুরু হতে যাওয়া 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই মেলার উদ্বোধন করবেন। দেশের সব বিভাগীয় ও জেলা শহরে এই মেলা অনুষ্ঠিত হবে। ভূমি সংক্রান্ত বেশ কিছু সেবা এই মেলায় দেওয়া হবে বলে জানান মন্ত্রী। এছাড়া ভূমি সংক্রান্ত সরকারের নানা সেবার বিষয়
বিষয়ে সাধারণ মানুষকে জানানো এই মেলার উদ্দেশ্য বলেও জানান তিনি। ভূমি বিষয়ক বেশ কিছু সেবা অটোমেটেড হওয়ার কারণে মানুষের হয়রানি কমেছে জানিয়ে মিনু বলেন, এই মেলায় নামজারির আবেদন নেওয়া হবে এবং শুনানি হবে।